নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমহর্ষক অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। আজকের অভিজ্ঞতার নাম পিশাচির ক্ষোভ। লিখেছেন সুজন কুমার সেন। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। উফ, গরমটা যা পড়েছি আর সহ্য হচ্ছে না বিভূতি। কিশোরী আমার ঘরে প্রবেশ করতে করতেই কথাটা বলল। কিশোরীর এই আকস্মিক আগমনে আমি কিছুটা হকচকিয়ে গিয়ে বললাম, আরে কিশোরী বাবুজি, তা আজ এত সকাল সকাল কি ব্যাপার? আজ একটু তাড়াতাড়ি এলুম বটে। ছুটির দিনের এই অলস দুপুরে কেমন একটা এই একঘেয়েমি যেন ওই দরিদ্র চিত্তে আমাকে গ্রাস করার চেষ্টা করছিল। কিন্তু আমিও বড্ড চালাক লোক, তাই এই একঘেয়েমির একমাত্র মারাত্মক কার্যকরী পাথেও বিভূতিবাবুর নিকটে এসে উপস্থিত হল। কিশোরীর কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, বাহ বাহ কিশোরী, ইদানিং দেখছি ওই সাহিত্যিকদের মতন বড্ড রসিয়ে কথা বলার চেষ্টা করছো। এখন চাকরি ছেড়ে ওই সাহিত্যিক হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? হ্যাঁ? আরে না না, কি যে বলো না বাবু, তোমার সাথে রসিয়ে কথা বলবো না তো কার সাথে বলবো শুনি? আমি স্বল্প হেসে বললুম, তা ঠিক বটে। আচ্ছা, এখন ওই মশকরা ছেড়ে কাজের কথা এসো তো মিত্র। তা বলছিলাম, এই ভর দুপুরে ঠাকুর মশাই বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? কি বলো? কিশোরী নিজের হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে নিয়েই বলল, এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 2টো। না, তার উপর যা গরম পড়েছে, তাতে তোমার বাড়ি থেকে তো পায়ে হেঁটে মটলেন পর্যন্ত যাওয়া অসম্ভব ভায়া। আর যদি এখন চলেও যাই, এই গরমে গল্প শোনার যে মজা, তার থেকে আমরা বঞ্চিত হব। আচ্ছা, তাহলে কি করা যায় বলো তো কিশোরী? একটা কাজ করতে পারি। তোমার বাড়ি থেকে খানিকটা দূরে ওই নদীর প্রবাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে যে ছোট্ট ডোবা মতন একটা ওই জলাধারের সৃষ্টি হয়েছে না, সেখানেই বিকেল পর্যন্ত একটু আড্ডা দিয়ে গিয়ে চলো। তারপর বিকেল হলে না হয়, যখন আবহাওয়াটা কিছুটা শীতল হবে, তখন না হয় ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। কি বলো? আমি খুশি হয়ে বলল, বাহ বাহ বাহ, তাই করি, চলো চলো। ডোবাটার ধারে অনেক নারকেলের গাছ আছে, ফলত ওখানকার পরিবেশটাও বেশ শীতল। আবার মাঝে মাঝে নদীর তীর থেকে শীতল হাওয়া মৃদু গতিতে ডোবাটার দিকে প্রবাহিত হয়। বেশ আরামদায়ক একটি পরিবেশ। চলো চলো, তাহলে ওখানে যাওয়া যাক, চলো। গিন্নিকে বলে কিশোরী আর আমি বেরিয়ে পড়লুম ডোবাটার দিকে। 5 মিনিট পথ হাঁটার পর আমরা গিয়ে পৌঁছলুম ডোবাটার ধারে। তারপর সেখানে বসেই এমন গপ্প জুড়ে দিলুম যে কখন দুপুর গড়িয়ে সন্ধে সন্ধে হয় হয় করছে তার টেরই পেলাম না। এমন সময় কিশোরী বলে উঠল, কি হে, আরে বিকাল পেরিয়ে সন্ধে তো নেমে এলো দেখছি, তার তারানাথের গৃহে যাব তো নাকি? আমি একটু হতভম্ব হয়ে বললুম, তাই তো, এত দেরি, ভীষণ দেরি হয়ে গেল দেখছি। চলো 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 কিশোরী, চলো। এবার সোজা তারানাথের বাড়িতে পৌঁছেই যাত্রার বিরতি ঘোষণা করব। চলো চলো। যেমনি বলা অমনি কাজ। কিশোরী আর আমি তড়িঘড়ি হাঁটতে শুরু করলুম তারানাথের বাড়ির দিকে। হাতে সময় খুব কম থাকায় তেলে ভাজা আর নেওয়া হলো না। তবে কিশোরীর আগে থেকেই এই 2টি পাসিং শোয়ের প্যাকেট কিনে রেখেছিল, ফলত সেটাই আজ ঠাকুর মশাইয়ের উপহার। তারানাথের বাড়ির সামনে পৌঁছেই কিশোরী দরজায় কড়া নাড়তে শুরু করল। দরজা আপনি খুলে গেল। তাই আমরা আর দেরি না করেই তড়িঘড়ি তারানাথের গৃহে প্রবেশ করলাম। গৃহে প্রবেশ করেই কিশোরী ডাকতে শুরু করলো, ঠাকুর মশাই, আরে ও ঠাকুর মশাই, বাড়ি আছেন নাকি দরজা ভিজিয়ে রেখে বাইরে ঘুরতে বেরিয়েছেন মশাই? তারানাথ হাতে একটি
ধূপতি নিয়ে আমাদের সামনে উপস্থিত হলেন এবং হাসি মুখে বললেন, আরে তোমরা এসে গেছো দেখছি, যাও যাও যাও, ঘরে গিয়ে বসো, আমি সন্ধ্যা আরতিটা সেরেই আসছি, যাও। ঠাকুরমশাইয়ের নির্দেশ মতন আমরা বৈঠকখানার ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ নির্ঝুপ থাকার পর আমি কিশোরীকে বললাম, কিশোরী, আজকে একটু বেশি দেরি করে ফেললাম না তো? এই ভর সন্ধ্যায় ঠাকুরমশাইয়ের কাছে আসাটা আমাদের উচিত হলো? কি বলো? কিশোরী হাসতে হাসতে উত্তর দিল, কি যে বলো না তুমি, দেখলে না আমাদের দেখতে ঠাকুরমশাইয়ের মুখে কিরকম ওই হাসির স্রোত বয়ে গেল? তাতে তুমি দেখলে? আমাদের জন্য ওনার মনের দরজা সব সময় খোলা। আর তাছাড়াও এই বৃদ্ধ বয়সে ঠাকুরমশাইয়ের সঙ্গী বলতে তো আমরা এই দুজন ব্যক্তি মাত্র। তাও আবার সপ্তাহে একটি দিনই আমাদের সাথে তার দেখা হয়। তাই আমরা আমরা যে কোনো সময় আসি না কেন, ঠাকুরমশাই রাগ করবেন না, তুমি ভেবো না তত। তারানাথ ঘরে প্রবেশ করতে করতেই বললেন, বাহ 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 কিশোরী, তোমার বুদ্ধির তার তো দেখছি দিন দিন বিশ্লেষিত হচ্ছে। তুমি যে আমাকে বুঝতে পেরেছো এটা জেনেই আমি খুব খুশি হলাম। ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী মাথা চুলকোতে চুলকোতে নিজের পকেট থেকে পাসিং শো দুটি বের করে তার দিকে বাড়িয়ে দিতে দিতেই বলল, কি যে বলেন না ঠাকুরমশাই, এটা এটা আপনার জন্য। তারানাথ আনন্দিত মনে পাসিং শো দুটি কিশোরীর হাত থেকে নিয়ে পাশের একটি টেবিলের উপর রেখে দিল। তারপর স্বল্প হাসি মুখে বলল, এই যে কিশোরী আর বিভূতি, তোমরা তো এতদিন ধরে আমাকে চেনো এবং আমার গল্পও শোনো, কিন্তু দুজনেই আমাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে পেরেছো, বা বলা যেতে পারে আমার সম্বন্ধে দুজনের মত পৃথক। আর এটাই স্বাভাবিক। দুজন পৃথক ব্যক্তির চিন্তাধারা বা বিশ্লেষণ ক্ষমতা কখনোই এক হতে পারে না। মোদ্দা কথা, এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে একটি বিষয়কে অনুধাবন করে বা বোঝার চেষ্টা করে। আর এই অনুধাবন ক্ষমতা বা বোধগম্য শক্তির তারতম্যের কারণে একটি ছোট্ট সামান্য ঘটনায় অনেক সময় খুব জটিল বা বৃহৎ আকার ধারণ করে। এরকমই এক সামান্য ভুল বোঝাবুঝির ফলে আমাকে সাক্ষী হতে হয়েছিল এক বীভৎস ঘটনার। যে ঘটনার কাহিনী আজ তোমাদের আমি বলবো। আমিও কিশোরী একসঙ্গে বলে উঠলাম, ও বলুন না বলুন না ঠাকুরমশাই, শুরু করুন শুরু করুন। ঠাকুরমশাই এবার দীর্ঘ শ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা। তখন আমিও ছিলাম তোমাদের মতন তরতাজা একজন অনুসন্ধানী চেতনার একজন পুরুষ। যুবাবস্থায় আমি যে তন্ত্র চর্চার নেশায় এক দেশ থেকে আর এক দেশে ওই যাযাবরের মতন ঘুরে বেড়াতাম, এ কথা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। এবার কিশোরী বলে উঠল, না না ঠাকুরমশাই, একদম না। এর আগের একটি গল্পে তোমরা আমার মুখে উত্তরবঙ্গের কুচবিহার নামের একটি স্থানের কথা শুনেছিলে, মনে আছে নিশ্চয়ই? কিশোরী উৎসাহের সাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ মনে আছে বই কি। আপনি পরের কাহিনীটা বলুন না, পরের কাহিনীটা বলুন। ঠাকুরমশাই কিশোরীর এইরূপ উৎসুকতা দেখে একটু হেসে বলতে শুরু করলেন, তা হয়েছিল কি, আমি সেবার কুচবিহার থেকে ফিরবো করছি, এমন সময় ঘটনাক্রমে একজন বৃদ্ধের সাথে আমার দেখা হয়। তা বিধির এমনই বিধান যে আমি সেই বৃদ্ধের কাছ থেকে জানতে পারি তিনিও নাকি যুবক বয়সে আমারই মতন তন্ত্র চর্চার উদ্দেশ্যে আর নানান স্থানে ঘুরে বেরিয়েছেন, কিন্তু উপযুক্ত গুরুর অভাবে তার সেই মনস্কামনার পূর্ণ হয়নি। তবে তিনি যে কোনো গুরুর সন্ধান পাননি এটা বলা ঠিক হবে না, কারণ তার যুবক বয়সে তাদেরই গ্রামে একবার
তিলকনাথ নামের বৃহৎ মাপের কোনো একজন তান্ত্রিকের আগমন ঘটেছিল। ফলত বৃদ্ধ সেই তিলকনাথ তান্ত্রিকের কাছে তন্ত্র চর্চার অনুশীলন করতে চেয়েছিলেন, কিন্তু যুবক বয়সে বৃদ্ধের কোনো এক বড় ভুলের কারণে তিলকনাথ নাকি তাকে আর দীক্ষা দেয়নি। এখানে একটা আশ্চর্যের বিষয় কি জানো? এই তিলকনাথ তান্ত্রিককে নাকি এই বৃদ্ধটি আমার আগমনের ঠিক সপ্তাহ আগে তার গ্রামে দেখেছিল সে। তাই সেই বৃদ্ধ আমাকে বলেছিল, বাবা, এই তিলকনাথ তান্ত্রিক মহান ক্ষমতার অধিকারী বাবা। তিলকনাথ তান্ত্রিককে আজ থেকে আমি 50 বছর আগে দেখেছিলাম। কিছুদিন আগে ভাগ্যক্রমে পুনরায় তার দর্শন পেয়েছি বাবা। একটা বিষয় আমাকে দারুণ অবাক করেছে জানো। 50 বছর আগে তিনি যেমন ছিলেন, আজও তিনি সেরকমই আছেন। বার্ধক্য তাকে ধরতে পারেনি বাবা। তার অশেষ ক্ষমতা। তুমি যদি সত্যিকারের গুরু চাও, তাহলে তিলকনাথ তান্ত্রিকের শরণাপন্ন হও বাবা। আমি বলেছিলাম, কি করে ওনার খোঁজ পাবো আমি? বৃদ্ধ উত্তরে বলেছিল, তিনি উত্তরের দিকে গেছেন, তুমি সেই দিকে যাও বাবা। ভাগ্য ভালো থাকলে তার সন্ধান তুমি পাবে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আমি প্রথমে মুগ্ধ হয়েছিলাম। তার উপর তিলকনাথ তান্ত্রিকের মতন ক্ষমতাবান গুরু পাওয়ার আশায় আমি আর বাড়ির দিকে না ফিরে সোজা পাড়ি দিয়েছিলাম শস্য শ্যামলা বঙ্গদেশের আরো উত্তর প্রান্তে। কোচবিহারে থাকাকালীন একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে আমাদের এই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের প্রাকৃতিক মহিমা 1.5 গুণে বেশি ভালো। বড় বড় পাহাড়, সবুজ বন্যাদি, নানান প্রকারের জীবজন্তু আর পক্ষীর সমারোহ বঙ্গদেশের উত্তর প্রান্তকে আরো সমৃদ্ধ করে তুলেছে। তিস্তা, তোস্তা, কালজানির মতন জীবিত স্রোত শ্রেণীরা সারা বছর বঙ্গদেশের উত্তর প্রান্তকে সবুজ ফসলে ভরিয়ে রাখে। যত দূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ, যেন ফসলের দেবী স্বয়ং ভূপৃষ্ঠে অবতীর্ণ হয়ে সবুজের চাদর জড়িয়ে দিয়েছে ধরিত্রী মাকে। আমি ক্রমাগত উত্তরের দিকে পথ হাঁটা শুরু করলাম, আর মন ভরে প্রত্যক্ষ করছিলুম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে। 3 দিন ক্রমাগত পথ হাঁটার পর আমি লোকালয় ছাড়িয়ে বনভূমির মধ্যে প্রবেশ করলাম, কিন্তু তিলকনাথ তান্ত্রিকের দেখা পেলাম না। তবে আশ্চর্যজনকভাবে সেই বনভূমির মধ্যে আবিষ্কার করলুম 20-25 ঘর পরিবার নিয়ে গঠিত একটি ছোট্ট পল্লী। প্রথমে ঘরগুলির আকার আকৃতি দেখে আমি তাদের আদিবাসী গোষ্ঠী মানুষ বলেই মনে করেছিলাম, কিন্তু পল্লীর ভিতরে প্রবেশ করতে 2-3টি শিশু আমার কাছে ছুটে আসে। তাদের দেখে আমি অনুমান করি এরা দেশীয় বাঙালি। তারপর একজন বয়স্ক ব্যক্তিকে দেখে বুঝে যায় এরা সত্যি দেশীয় বাঙালি। সেই ব্যক্তিটি আমার নিকট এসে প্রশ্ন করল, ঠাকুরমশাই, আপনার কি কিছু চাই? আমি বললাম, আরে না, আমি কিছু চাই না, তবে আমার একটা প্রশ্ন আছে। যদি কিছু মনে না করেন তাহলে বলি। হ্যাঁ, বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনারা তো আদিবাসী নন, আপনাদের দিকে তো পাড়া গায়ের বাঙালি বলে মনে হয়, তবে আপনারা লোকালয় ছেড়ে এখানে এসে বাস করছেন কেন? লোকটি কিছুটা নিরাশ হয়ে বলল, আসলে আমরা পরিস্থিতির শিকার বাবা, তাই আজ প্রাণের ভয়কে সঙ্গে নিয়ে এই অরণ্যের মধ্যে বাস করছি। কেন প্রাণের ভয় কেন? আপনি যদি একটু খুলে বলেন। সে কথা আর কি বলবো ঠাকুরমশাই, কি ভয়ানক সে ঘটনা। এখনো সেই ঘটনার চিত্রপট মনে ঘনীভূত হলে আতঙ্কে আমার দেহের প্রতিটি শিরা উপশিরা কেঁপে ওঠে। তাই
দয়া করে আমাকে আমাকে সেই বিভীষিকাময় স্মৃতিগুলিকে পুনরায় স্মরণ করার জন্য অনুরোধ করবেন না। আমি বলতে পারবো না। লোকটি যেহেতু তাদের পূর্ব অবস্থার কোনো তথ্যই আমার কাছে প্রকাশ করতে নারাজ, তাই আমিও আর তাকে জোরাজোরি করলুম না। তাকে পাশ কাটিয়ে পল্লীটি থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম আমি। কিন্তু পেছন থেকে এক বয়স্ক বৃদ্ধা হঠাৎই আমাকে উদ্দেশ্য করে ডেকে উঠল। এই যে বাবা, যেও না যেও না, এদিকে শুনে যাও এদিকে। বৃদ্ধার ডাক শুনে আমি পেছন ফিরে তাকালাম এবং দেখলাম সেই ব্যক্তির ডান দিকে একটি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন বয়স ৮০-৯০-এর এক বৃদ্ধা। বৃদ্ধাকে দেখে আমি বললাম, আগে মা কিছু বলবেন? সেই বৃদ্ধাটি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বাবা, আগে তুমি আমার নিকটে এসো এসো এসো। বৃদ্ধার কথা মতন আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, মা বলুন, কি বলতে চান বলুন মা। বৃদ্ধাটি তার দাঁতবিহীন মাড়ি দুটি বের করে কিছুটা হেসে বলল, বাবা, সন্ধে তো হতে আর দেরি নেই, তাই তুমি আজ রাতটা না হয় এখানেই থেকে যাও। তাছাড়াও তোমাকে দেখে ব্রাহ্মণ ঘরের সন্তান বলে মনে হয়, তাই তুমি আমাদের এখানে একটা রাত থাকলে আমাদের মঙ্গল হবে বাবা। বৃদ্ধা ঠিক কথাই বলেছিলেন। তখন ছিল গোধূলি বেলা, সূর্য অস্ত যাওয়ার উপক্রম করছে। ফলত সারা আকাশ জুড়ে লাল আলোর আভা ছড়িয়ে পড়েছে। আমি বড় বড় গাছের পাতার ফাঁক দিয়ে স্পষ্ট সেই দৃশ্য অবলোকন করছিলাম আর রাতের আশ্রয়ের কথা ভাবছিলাম। কিন্তু সেই বৃদ্ধা হঠাৎই স্বর্গের কোনো দূতের ন্যায় আমাকে আমন্ত্রণ জানালেন। ফলত আমি হাসি মুখে সেই বৃদ্ধার কথায় রাজি হয়ে বললাম, ঠিক আছে মা, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আজকে রাতটা না হয় আপনাদের এই ছোট্ট পল্লীতেই রয়ে যাব। আমার কথায় খুশি হয়ে বৃদ্ধা বললেন, ভালো, খুব ভালো বাবা, খুব ভালো। আমার কথায় তুমি যে রাজি হয়েছো এতে আমি খুব খুশি হয়েছি বাবা। এসো 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 বাবা, আমার কুটিরে এসো এসো। আমি এতক্ষণ পল্লীর সম্মুখে দাঁড়িয়ে তাদের সাথে বাক্যালাপ করছিলাম। বৃদ্ধার অনুরোধে আমি তাকে অনুসরণ করতে করতে পল্লীর ভেতরে প্রবেশ করলাম। পল্লীটির সবকটি ঘরই একই রকম, বাঁশের কঞ্চি দ্বারা নির্মিত বেড়া আর উপরে খড় বা ঘাস জাতীয় কোনো কিছুর দ্বারা ছাওয়া। ঘরগুলো যে খুব বড় তাও নয়, এক কথায় বলতে গেলে ছোট ছোট কুটিরের মতো। পল্লীর প্রথমে দুটি কুটির অতিক্রম করে তৃতীয় কুটিরটির সম্মুখে গিয়ে বৃদ্ধা দাঁড়িয়ে পড়ল এবং সে বলল, বাবা, বাবা এসো এসো এসো, এটি আমার কুটির বাবা। বৃদ্ধা কুটিরে প্রবেশ করলে আমি তার পেছন পেছন কুটিরের ভেতরে প্রবেশ করলাম। মাটির মেঝের উপর খড় ছড়িয়ে রাত্রে শোবার ব্যবস্থা করেছেন তিনি। বৃদ্ধা আমাকে সেই খড়ের উপরে বসতে বললেন, তারপর বাইরে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর একটি মাটির ঘটিতে করে সামান্য জল এনে আমার হাতে দিলেন। তারপর নিজের সাদা শাড়ির আঁচলের পুটলি থেকে কয়েকটা বন্য ফল আমার হাতে দিয়ে বললেন, বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক দূর পথ অতিক্রম করে এখানে এসেছো। তা এই ফল দুটি খেয়ে সামান্য জলযোগ করলে আমি খুব খুশি হই বাবা। আমি বৃদ্ধার কথা শুনে বললাম, আগে অবশ্যই মা, অবশ্যই অবশ্যই, আপনি এত কষ্ট করে আমার জন্য এগুলো সংগ্রহ করে আনলেন আর আমি খাবো না? অবশ্যই খাবো মা, অবশ্যই খাবো। কই, দিন মা, দিন। আমার কথা শুনে বৃদ্ধা খুশি হয়ে বললেন, হ্যাঁ বাবা, তুমি খাও, তুমি খাও। আমি গিয়ে ততক্ষণে কয়েকটা বন্য শাক পাতার কিছু বন্য সবজি জোগাড় করে আনছি বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, ঠিক আছে। বৃদ্ধা
কুটির থেকে বেরিয়ে গেলেন। আমি সেই বন্য ফল কয়েকটা বেশ তৃপ্তি করে খেলুম। আহা, কি তার স্বাদ! ফলগুলোর আকার অনেকটা ওই লিচুর মতন হে বিভূতি, বুঝলে? কিছুটা লালচে, আবার কিছুটা সবুজ রং। পরে বৃদ্ধার কাছে সে ফলের নাম আমি জানতে পারি, তবে এই মুহূর্তে আমার কিন্তু ভাই স্মরণে নেই নাম। ফল দিয়ে জলযোগ সম্পূর্ণ করে আমি এবার কুটির থেকে বেরিয়ে সম্পূর্ণ পল্লীটিকে পরিদর্শন করতে শুরু করলাম। পল্লীটিকে পরিদর্শন করে যা বুঝলাম, সবকটি কুটিরই বৃদ্ধার কুটিরের ন্যায় নবনির্মিত, যেন পল্লীর মানুষগুলি হঠাৎ কোনো দুর্যোগময় পরিস্থিতির সম্মুখীন হয়ে রাতারাতি এসে এই অরণ্যের আচ্ছাদনে বাসস্থান নির্মাণ করেছে। পল্লীতে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর সন্ধ্যা নাগাদ আমি বৃদ্ধার কুটিরে ফিরে গেলাম। কুটিরে ফিরে দেখি বৃদ্ধা উঠানে বসে মাটির উনুনের উপর কি যেন রান্না করছে। আমাকে ফিরতে দেখে তিনি বললেন, কোথায় গিয়েছিলে বাবা? আগে মা, এই তো আপনাদের পল্লীটিকে একটু ঘুরে দেখলাম। তা বাবা, তোমার জন্য এখানে সামান্য রন্ধন করেছি আমি। কিছু চাল আর কয়েকটা শাক পাতা সিদ্ধ ছাড়া বেশি কিছু তোমাকে খাওয়ানোর সামর্থ্য আমার নেই বাবা, তাই ওতেই। আরে না না, ও কি বলছেন মা? এটুকুই আমার জন্য যথেষ্ট। আপনি যে ভালোবেসে আমার জন্য রান্না করেছেন, এটাই আমার জন্য অনেক মা। আচ্ছা তা মা, একটা প্রশ্ন আমার মনকে বড় উতলা করে তুলছে। কি প্রশ্ন বাবা? মা, আপনারা এখানে ঠিক কতদিন আগে বসতি স্থাপন করেছেন? আর কেনই বা এই গহীন অরণ্যের মাঝখানে বসবাস করছেন, তা যদি একটু খুলে বলতেন তাহলে আমার মনের উৎকণ্ঠা খানিকটা নির্বিত হতো মা। সে তো অনেক কথা বাবা, তবে তুমি যেহেতু আমাদের অতীত সম্পর্কে জানার ইচ্ছে প্রকাশ করেছো, সেহেতু আমি তোমাকে সবটা খুলে বলছি। পূর্ণিমার খোলা আকাশের নিচে বসে উনুনে অগ্নিসংযোগ করতে করতে বৃদ্ধা তার কাহিনী বলা শুরু করলেন। আমিও মাটির উপর কিছু পাতা বিছিয়ে আসন করে বসে বৃদ্ধার অতীত জীবনের কাহিনী শুনতে শুরু করলাম। বৃদ্ধা বললেন, প্রায় 2 বছর আগের কথা বাবা। আমরা তখন বসবাস করতাম শস্য শ্যামলা, সতেজ ও জনবহুল একটি স্নিগ্ধ গ্রামে। আমাদের গ্রামের নাম ছিল শল্যীপুর। সেখানে সকলের ঘরে ঘরে ছিল গোয়াল ভর্তি গরু, ডোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ। বলতে গেলে আমাদের গ্রামের কারোরই কোনো কিছুরই অভাব ছিল না বাবা। যদিও বা কোনো কারণে কারো কোনো কিছুর অভাব দেখা দিত, তাহলে আমরা সকলে মিলে সেই ব্যক্তিকে সাহায্য করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতাম। এভাবেই একে অপরের পাশে থেকে আমরা সকলে সুখ ও স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করছিলাম। কিন্তু হঠাৎই কোনো এক অজ্ঞাত ভুলের কারণে ঈশ্বর আমাদের প্রতি বিরূপ হয়ে উঠলেন এবং আমাদের উপর ধীরে ধীরে নেমে এলো অপশক্তির ভয়ানক তাণ্ডব লীলা বাবা। সেই তাণ্ডব লীলা এতটাই ভয়াবহ ছিল যে তা আমাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে ভাসিয়ে নিয়ে গেল কালবৈশাখীর ঝড়ের মতন। পল্লীতে প্রবেশ করা মাত্রই যে ব্যক্তির সাথে তোমার প্রথম সাক্ষাৎকার ঘটেছিল, এই তাণ্ডব লীলার সূত্রপাত তার পরিবার থেকেই বাবা। ওর নাম হলো গিয়ে দীপেন ঘোষ। আমি ওকে আদর করে দীপু বলে ডাকি। দীপুদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু ওকে আমি নিজের ছেলের মতন ভালোবাসি বাবা। দীপুদের পূর্বপুরুষরা ছিল জমিদার। বহু স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হওয়া দরুন তারা ছিল গ্রামের আর অন্যান্য বৃত্তশালী পরিবারগুলির মধ্যে অন্যতম। দীপুর বাবা মুকুলবাবু ছিলেন গ্রামের কর্তা, স্থানীয় লোক। তার পাশাপাশি তিনি ছিলেন খুব দয়ালু। আর এই দয়ালু স্বভাবের জন্যই গ্রামের লোকের আপদে বিপদে মুকুলবাবু তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতেন। কিন্তু দুঃখজনকভাবে মুকুলবাবুর স্ত্রী অর্থাৎ
দীপুর মা দীপুকে জন্ম দেওয়ার সময় মারা যায় বাবা। ফলত সেই সদ্যজাত অবস্থাতেই দীপু মাতৃহীন হয়ে পড়ে। দীপুর মা মারা যাওয়ার পর মুকুলবাবুর অবস্থাও অস্বাভাবিকভাবে খারাপ হতে থাকে। স্ত্রীর মৃত্যু শোকে মুকুলবাবু এতটাই শোকাহত হয়ে পড়েন যে তিনি নিজের সমস্ত কাজ ছেড়ে দেন। এমনকি দীপুর কথা পর্যন্ত তার স্মরণে থাকে না। এমন অবস্থায় দীপুর বৃদ্ধা ঠাকুমা আমাকে এসে একদিন বললেন, সবই তো জানো, বৌমা মারা যাওয়ার পর থেকে মুকুল একেবারে মুছতে গেছে। ছেলেটার খোঁজও পর্যন্ত নিচ্ছে না। আমি বুড়ি মানুষ, একলা এই দুধের শিশুটিকে নিয়ে কি করে ভাসি বলো তো? তুমি যদি মাঝে মধ্যে গিয়ে একটু খেয়াল রাখতে এই শিশুটির, তাহলে হয়তো ওর মাতৃ আদরের অভাব কিছুটা লাঘব হতো। দীপুদের বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে 1/2 মাইল খানেক দূর। তাছাড়াও মুকুলবাবু ছিলেন আমার স্বামীর পরম মিত্র। ফলত দীপুর কথা আমি স্বামীকে বললে উনিও আমাকে দীপুর খেয়াল রাখার পরামর্শ দেন। এদিকে আমার মেয়ে অম্বালিকার বয়স তখন মাত্র 2 বৎসর। ফলত আমি রোজ সকাল বিকাল 2 বেলা গিয়ে দীপুকে নিজের স্তন দুগ্ধ খাওয়াতে শুরু করি। এভাবে বছরখানেক কেটে যাওয়ার পর দীপুকে আমি নিজের বাড়িতে এনে রাখতে শুরু করি। দিনের বেশিরভাগ সময়ই দীপু আমাদের বাড়িতে কাটাতে শুরু করে। ফলত আমার মেয়ে আর দীপু একসঙ্গে বড় হতে থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে দীপু খুব বদমেজাজি ও রুক্ষ স্বভাবের হয়ে উঠতে থাকে। মুকুলবাবু দীপুর দিকে বেশি ধ্যান দিতেন না বলে দীপু হয়ে ওঠে ডান পিঠে বদমাইশ ও উচ্ছৃঙ্খল স্বভাবের এক যুবক। সে চুপিসারে গ্রামের মানুষদের নানান ক্ষতি করতে থাকে। ফলত মুকুলবাবুর কাছে গ্রামবাসীরা নানান অভিযোগ আর নালিশ দিয়ে আসতে থাকে। মুকুলবাবুর মা এবং আমি দীপুকে নানাভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও কারোর কথায় গ্রাহ্য করতো না বাবা। তাই দীপুর অবস্থার উন্নতির জন্য মুকুলবাবুর মা মুকুলবাবুকে আমার সামনেই একদিন বলছিলেন, দীপুটা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে রে। ওর উচ্ছৃঙ্খল স্বভাবটাও দিনের পর দিন বেড়েই চলেছে। বড় ছোট কোনো কিছুই মানছে না। বদ সঙ্গে সারা দিন অতিবাহিত করছে। তা আমি বলি কি, দীপুর বয়স তো 18 হয়ে গেল। তুই একটা কাজ কর, ওর জন্য একটা ভালো মেয়ে দেখার ব্যবস্থা কর। বিয়ে হয়ে যাওয়ার পর সংসারের বন্ধনে আবদ্ধ হলে ও ঠিক শুধরে যাবে। নিজের মায়ের এইরূপ কথা শুনে মুকুলবাবু প্রবল ক্রোধান্বিত হয়ে উঠলেন এবং সাফ সাফ তাকে বলে দিলেন তিনি ওই বদ ছেলেকে বিয়ে দিয়ে কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবেন না। কিন্তু মুকুলবাবুর মা ছিলেন নাছোড়বান্দা। মুকুলবাবুর এইরূপ ব্যবহারে তিনি নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। ফলত তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হতে শুরু করলেন। মায়ের এমন অবস্থা দেখে মুকুলবাবু পুত্রের বিবাহের জন্য রাজি হয়ে গেলেন এবং নিজের মাকে প্রতিশ্রুতি দিলেন। ফলত দীপুর ঠাকুমা নিজের অমরণ অনশন ভঙ্গ করলেন এবং নিজে দীপুর জন্য মেয়ে দেখতে শুরু করলেন। নিজের পরিবারের যোগ্য পাত্রী খোঁজার জন্য তিনি চারিদিকে মোট 4 জন ঘটককে নিয়োগ করেছিলেন। প্রায় 40-50টি মেয়ে দেখার পর তিনি একটি গরিব ঘরের মেয়েকে পছন্দ করলেন। মেয়েটির নাম ছিল সুনন্দা। আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারের মেয়ে না হলেও সুনন্দার রূপ ছিল অতুলনীয়। টানা টানা চোখ, তীক্ষ্ণ নাক, গৌরবর্ণ ঈষৎ গোলাকার মুখমণ্ডল। সর্বোপরি সে কোনো জমিদার বাড়ির মেয়ের থেকে কোনো দিকে কম নেই। রূপের সাথে সাথে তার ব্যবহারও ছিল খুব শিষ্ট এবং ধীর স্থির। আমার এখনো মনে পড়ে দীপুর মতন ও যখন আমাকে মা বলে ডাকত, তখন ওর মধুর এই ধীর কণ্ঠস্বর কতটাই না মনোরম শোনাত। এরপর দীপুর ঠাকুমা ওর কোনো মতামত না নিয়ে একদিন ধুমধাম করে সুনন্দার সাথে ওর বিয়ের আয়োজন করে ফেললেন। বিয়ের দিন মুকুলবাবু শুল্লিপুরের সকলকে তো নিমন্ত্রণ করলেনই, তার পাশাপাশি আশেপাশের আরও 2টি গ্রামের সকল গরিব দুঃখী মানুষকে আমন্ত্রণও জানালেন। নিমন্ত্রণ দিতে গিয়ে তিনি নাকি সকলকে বলেছিলেন বাড়ির সবাই আসবেন, কিন্তু আমার দীপু ও বৌমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, যেন তাদের ভবিষ্যৎ জীবন সুখের হয়। বিয়ের দিন ঘোষ বাড়িতে সাজো সাজো রব পড়ে গেল। বাইরে থেকে গাইয়ে এবং বাদ্যকরদের আনা হলো।
দীপুদের বাড়িটা ছিল পুরনো আমলের বিরাট বড় একটি জমিদার বাড়ি। বিয়ের দিন সেই বাড়িতে জনতার ভিড় এতটাই উপচে পড়ল যে স্থানাভাব দেখা দিল। মুকুলবাবু মন খুলে গরিব দুঃখীদের দান করতে শুরু করলেন। মেয়েকে তুলে এনে মুকুলবাবু নিজের বাড়িতেই বিবাহ দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। সেই মতো তিনি পালকি ও পালকি বাহক সহ কিছু সিপাহীদের ব্যবস্থাও করে রেখেছিলেন, কারণ পাত্রীর বাড়ির পার্শ্ববর্তী অঞ্চলে নাকি তখন খুব ডাকাতদের উৎপাত ছিল। তিনি সকাল সকালই সুনন্দাকে আনার উদ্দেশ্যে পালকি পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু দুপুর নাগাদ একটি ভয়ানক খবরে বিয়েবাড়ির সমস্ত আনন্দই কর্পূরের ন্যায় উবে গেল।